রাগে অনুরাগে পর্ব ২৬-২৭ লিখেছেন সুহাসিনী ফাতেহা। অয়নের কণ্ঠ শুনে তুষার পেছন ফিরে তাকায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। তুষার একবার ঝিলিকের দিকে তাকিয়ে বাঁকা হাসল। অয়নকে সোজা বলল, চলছে তো। তোর ফুফাতো বোনকে বউ বানাবো ঠিক করেছি। প্রেমে টাইম নষ্ট করব না। ঝিলিক লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। কানের পিঠে চুল গুজল লাজুক ভঙ্গিতে। মনে মনে ভাবল, কি বেহায়া লোক। সে তো তুষার ভাইকে খুব ভদ্র ভেবেছিল। উহু, মোটেও তা নয়। ভীষণ অভদ্র উনি। তুষার অয়নকে কথাটা বলে আচমকা ঝিলিকের দিকে সামান্য ঝুঁকে গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে এক বাক্যে বলল, কি মেষ, বউ হবেন আমার? এই নিরামিষ পুরুষটার আমিষ বউ? সহসা ঝিলিকের বুকের ভেতরে ঢুকপুক করে উঠল। এমন কথা সে মোটেও আশা করেনি। বিড়বিড় করে অসভ্য লোক বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অয়ন তুষারের মুখের দিকে তাকিয়ে বলল, ওর তো বিয়ে দিয়ে দিবে। সময় থাকতে তুই পাত্র হয়ে চলে আয়, না হলে পরে হারাবি। অয়নের বুকের ভেতর ঢক করে উঠল। সে একজনকে হারিয়েছে, তাই বোঝে হারানোর যন্ত্রণা। তুষার অয়নের কাঁধে ভর দিয়ে গম্ভীর হয়ে বলল, তোর ফুপিকে বলিস অয়ন, পরের বার মেয়ের জন্য ছেলে দেখলে যেন আমার কাছেই আসে। তার মেয়েকে আমার পছন্দ হয়েছে। ঠকবে না। বিকেল ৪:৩০। এখনও বৌভাতের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন চলছে খানবাড়িতে। শেখ বাড়ির মানুষজন এসেছে প্রায় ৩ ঘন্টা। ইতিমধ্যেই সকল মানুষদের সব রকম মেহমানদারি করা শেষ। তিতলি মা বাবা সবাইকে দেখে অনেক খুশি। বাবার পাশ থেকে উঠছেই না। ফারাজ শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করে উপরে গিয়েছে। শ্বশুর থাকায় তিতলিকে ডাকতে পারছে না, তাই অয়নকে পাঠিয়েছে তিতলিকে গিয়ে বলতে, তোর ভাবিকে গিয়ে বল এক্ষুনি যেন রুমে আসে। কিন্তু তিতলি জেদ ধরে গেল না। মা বাবা সবাইকে পেয়ে ফারাজকে পাত্তা দিচ্ছে না। বেয়াদব বউ কথা শুনছে না দেখে ফারাজের মেজাজ খিটখিটে হয়ে আছে। সকাল থেকে একবারও হাতের কাছে পাচ্ছে না, শুধু পালিয়ে বেড়াচ্ছে। কত পালাবে সেও দেখবে। রাতে যখন রুমে আসবে তখন সব সুদে আসলে উসুল করবে ভেবে শক্ত মেজাজে ফারাজ আবার রুম থেকে বেরিয়ে এলো। বেয়াদব বউকে কয়টা কড়া কথা না শোনালেই নয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুই পরিবার ড্রয়িং রুমে খোশ গল্পে মেতে উঠেছে। তিতলি বাবার পাশে বসে আছে। তৌসিফ শেখ মেয়ের মাথায় পরম স্নেহে হাত রেখে কোমল স্বরে জিজ্ঞেস করলেন, শ্বশুরবাড়ি কেমন আম্মু? তিতলি মুচকি হেসে উত্তর দেয়, অনেক ভালো আব্বু। তৌসিফ শেখ খুশি হলেন মেয়েকে খুশি দেখে। মেয়ের খুশিতে তিনি খুশি। আফজাল খান পাশ থেকেই বললেন, ভালো না হয়ে উপায় আছে বেয়াই? আপনার মেয়ে তো এখন আমারও মেয়ে। আমার আর মেয়ে কি বাবার কাছে ভালো না থেকে পারে? তৌসিফ শেখ ভাবলেন, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পেরেছেন। একমাত্র মেয়ে সবসময় চাইতেন এমন এক পরিবারে বিয়ে দিবেন মেয়ের কোনো কষ্টে থাকবে না। নিজের কাছে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কিন্তু তিনি চান মেয়েকে আজকে সাথে করে নিয়ে যেতে। তাই তৌসিফ শেখ বললেন, বেয়াই মেয়েকে এক রাতের জন্য নিয়ে যাব ভাবছি। আপনাদের কোনো আপত্তি নেই তো? সিঁড়ি দিয়ে নেমে আসতেই কথাটা কানে এলো ফারাজের। চিবুক শক্ত তখনই, কিন্তু মুখ দেখে সে রেগে আছে নাকি তা বোঝা দায়। তিতলির দিকে তীক্ষ্ণ চোখে তাকাতে চোখাচোখি হলো দুজনের। তিতলি চোখ নামিয়ে নিল। ভাবখানা এমন সে ফারাজকে দেখেনি। এমনিতে রেগে আছে, এবার ফারাজের রাগ আকাশথম হলো। সোজা এসে শ্বশুরের পাশে বসলো। তিতলি কেঁপে উঠল ফারাজের উপস্থিতিতে। আফজাল খান ছেলেকে বসতে দেখে কিছুক্ষণ চুপ থাকলেন। ছেলের শক্ত মুখ দেখে বুঝে গেলেন কিছু, কিন্তু তাও বেয়াইকে বললেন, কোনো আপত্তি নেই বেয়াই, আপনার মেয়ে আপনি যখন ইচ্ছে নিয়ে যেতে পারবেন। তৌসিফ শেখ খুশি হয়ে বললেন, তাহলে তো কোনো কথাই নেই। পাশ ফিরে ফারাজের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে বললেন, জামাই তোমার কোনো আপত্তি নেই তো তিতলিকে নিয়ে যাওয়াতে? ফারাজ খানের খুব আপত্তি। বিয়ে করার আগে তো ভেবেছে শাস্তি হিসাবে কখনো বাবার বাড়ি যেতেই দিবে না। কিন্তু শ্বশুরকে ভদ্রতা দেখিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আমার কোনো আপত্তিই নেই, নিয়ে যেতে পারেন। তিতলি এটা শুনে মনে মনে বলে, আপত্তি থাকবে না তো? আমি চলে গেলেও তো আরও খুশি। ফারাজ শ্বশুরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। কোন দিকে গেল তিতলি দেখলই না। সবাই রাজি তিতলিকে দেওয়ার জন্য, কিন্তু তিতলি রাজি নেই। তার ফারাজকে ছেড়ে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করবে না। তার সারাক্ষণ ভাল্লুকের কাছে থেকে জ্বালাতে ভালো লাগে।
দূরে যেতে একদমই ইচ্ছে করে না। তিতলি সহসা বাবার হাত চেপে ধরে বলে উঠল, আমি যাব না আব্বু। তৌসিফ শেখ থতমত খেয়ে গেলেন। আফজাল খান শুনে ফেললেন সে কথা। ব্যয় ও পুত্রবধূর উদ্দেশ্যে একসাথে বললেন, দেখলেন ব্যয়, মেয়ে আমাদের কতটা ভালোবেসে ফেলেছে, আমাদের ছেড়ে যেতেই চাচ্ছে না। কি বলো আম্মু, কথাটা সত্যি বললাম না? তিতলি লজ্জায় হাঁসফাঁস করছে, জিভ কাটছে বারবার। এ কথা বলাই নিশ্চয়ই তার মনের কথা আন্দাজ করছেন সবাই। ছি, এটা কি বললি? বলে তিতলি নিজেই সেখান থেকে উঠে চলে এলো। বৌভাত শেষ হতেই প্রায় অনেকে বাড়ি চলে গেছেন। তিতলির বাড়ির সবাই চলে গেছে 1 ঘন্টা হলো। এখন সন্ধ্যা 7টা। তিতলি দীর্ঘক্ষণ পরে রুমে এসে দরজা লাগিয়ে এসির হাওয়া বাড়িয়ে দিল। এত গরম, আর শাড়িটা, এটা পরে থাকা যায় না। শাড়ির থেকে পিন খুলে বুক থেকে শাড়ি ফেলে দিল। সহসা কুচির থেকে পিন খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতেই আয়নায় ফারাজকে দেখে চিল্লিয়ে ওঠে, ভূত! ফারাজের রুমের ব্যালকনিতে একটা টেবিল আছে, সেখানে সে প্রায় বসে বসে ম্যাকবুক চালায়। রুমে আওয়াজ পেয়ে ম্যাকবুক বন্ধ করে ভেতরে আসতে বেয়াদব বউকে এভাবে চিল্লাতে দেখে আচমকা 2 কদম এগিয়ে এসে তিতলির মুখ চেপে ধরে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। মুখ চেপে ধরায় তিতলির ঠিকমতো কথা বলতে পারছে না। ভু 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 এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন বেয়াদব? বলে ফারাজ তিতলির মুখ থেকে হাত সরালো। ছাড়া পেয়ে তিতলি বড় বড় নিঃশ্বাস ছাড়ল। লজ্জায় খাটের নিচে দ্বিতীয়বারের মতো ঢুকে যেতে ইচ্ছে করছে। আপনি রুমে ছিলেন? না, মহাকাশে ছিলাম আমি। কই ছিলেন? ফারাজ কপাল কুঁচকালো। এমনিতে অনেক রেগে আছে বেয়াদব বইয়ের উপর। 3বার ডেকেছে রুমে, এসো, একবারও শোনেনি। এখন সে কি ছেড়ে দিবে? শক্ত মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, একটু ছাড় দিয়েছি বলে অনেক সাহস বেড়ে গিয়েছে না? আমি এতবার রুমে ডেকেছি, আসলে না কেন? পর মুহূর্তেই আয়নায় চোখ পড়তেই তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আটকালো অর্ধ উন্মুক্ত নারী কায়ার পানে। সঙ্গে সঙ্গে কপাল গোছালো ফারাজ খান। তার তীক্ষ্ণ দৃষ্টিতে একরাশ পরিবর্তন ঢেলে সেথায় এবার ভর করল এক আকাশসম বিরক্তির ঝাঁজ। সে কেমন বিরক্ততায় চোখ দুটো খিচে ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। মেয়েটার এহেন বোকামিতে অসন্তুষ্ট হয়ে মুহূর্তে দাঁত খিচে আওড়ালো, শাড়ি খুলে আমাকে দেখানোর ইচ্ছে হলে আগেই বলতে পারতে, এভাবে খুলে দেখানোর কি আছে? ফারাজের মুখে এমন কথা শুনে বোকার ন্যায় হতবিহবল ভাব ধরল তিতলি। একবার ঘাড় নামিয়ে তাকালো নিজের পানে, আর অমনি এক দফা ঝটকা খেলো বেচারি। খুব লজ্জা লাগছে তার। তক্ষুনি দুহাতে টাইলসে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে বুকে তুলল। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে সমস্ত দেহে। দুরু দুরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। তার সব দেখে নিল মনে হয়। খুব লজ্জা লাগছে তার। নত হয়ে শুষ্ক ঢোক গেলছে তিতলি। প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারির। পেছন থেকে উপলব্ধি করলো ফারাজ এখনও একইভাবে পেছনে দাঁড়িয়ে, নড়ছে না কেন। তিতলিও দাঁড়িয়ে রইল কাটকাট হয়ে। মনে হলো ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। সহসা কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল। তিতলি নড়ে চড়ে উঠল, ছুরছুর করে উঠল সমস্ত কাপা দেহ। তিতলির কাপাকাপির মাঝেই তৎক্ষণাৎ ফারাজ গভীর কণ্ঠে বলল, আমাকে দেখিয়ে নিজের প্রতি আকর্ষণ বাড়ানোর চিন্তা ভাবনা করছো? এখন আমি কিছু করলে বিষয়টা কিন্তু অন্যদিকে মোড় নেবে। তিতলি এবার দাঁড়াতে পারল না লজ্জায়। চোখ মুখ খিচে এলোমেলো শাড়ি নিয়ে ত্রস্ত পায়ে দৌড় লাগালো ওয়াশরুমের পানে। আর অমনি প্রতিমধ্যে শাড়ির বাজে পা বাঁধল মেয়েটার। ঘটনাপ্রবাহে আচানক মেঝেতে উল্টে পড়তেই ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। তড়িঘড়ি করে দুহাতে ভর দিয়ে উঠবার প্রয়াস চালায় বোকা মানবী। কোনোতে এত ব্যথা পেয়েছে, হাত দিয়ে আহত স্থান দোলতে দোলতে উঠতে চাইল। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরে মেয়েটার ডান হাত। তার পাতলা ঠোঁট জোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে শাসানো সুরে বলল, সমস্যা কি তোমার? আমি 2টা কথা বলেছি বলে গাদার মতো দৌড় দিতে হবে? হাত পা ভেঙে পঙ্গু হওয়ার ইচ্ছে থাকলে আমাকে বলতে পারতে। মেয়েটা লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। মাথা নত করল সে। এই ধারালো নেত্রদয়ে চোখ মেলাতে তার হৃদয় কাঁপে। হাঁসফাঁস করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? নয়তো কি? তিতলি লজ্জায় খাটের নিচে ঢুকে যাচ্ছে।
আর এই লোকের কাছে এটা সামান্য মনে হয়। লাজুক ভঙ্গিতে মাথা নুয়ে বলল, আমার লজ্জা লাগে আপনার সামনে দাঁড়াতে। ফারাজের কপালের ভাঁজ শিথিল হলো এবার। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। কণ্ঠস্বর কেমন তীক্ষ্ণ শোনালো তো। এখনও আমার সামনে আছো কিভাবে? আপনি তো বলেছেন। আমি দেখাচ্ছি তাই চলে যাচ্ছিলাম। আমার বউ, আমি যখন যা ইচ্ছে বলবো তোমাকে। ফারদার আমি যতক্ষণ কথা বলবো তোমাকে চুপচাপ সব কথা শুনতে হবে। তার আগে এক পাও যদি এদিক ওদিক যায়, ফল কিন্তু ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? তর্জনে গর্জনে সপ্তদোষীর কিচ্ছু যায় এলো না, বরং ফারাজের মুখে বউ শব্দটা শুনে তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। বারবার শুনতে ইচ্ছে হয়। কতটা গভীর শোনালো ওই বউ ডাক। এত ভালো লাগে কেন? মনের মধ্যে রাজ্যের সব প্রশান্তি ভিড় করে যেন। সে চায় ফারাজ তাকে আদর করে বউ বলে ডাকুক, যেমন আমার টুনাটুনিদের মা আমার সুন্দরী বউ তুমি কোথায় এভাবে ডাকুক। একটু যাচাই করতে বলল, বউ বউ মানেন? বউ মানি আর না মানি, কাগজে কলমে তুমি আমার বউ, আর এটাই তো মানতে হবে, তাই না? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। নাথিং। তিতলি মুখ ভেঙচি কাটল, ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ বললে কি হয়? ফারাজ সে কথার জবাব দিল না। বেয়াদব বউকে সে শাস্তি দিতে বিয়ে করেছে, প্রেম প্রেম খেলা করতে নয়। ভালোবাসা এখন তার সাথে যায় না। ভাবনা বাদ দিয়ে যুবক হুকুম ছেড়ে বলল, নেক্সট টাইম থেকে আমি ডাকার সাথে সাথে যেন সামনে হাজির দেখি। দ্বিতীয়বার ডাকতে হলেও বিষয়টা কিন্তু শুধু ডাকাতে শেষ হবে না। তিতলির নিষ্পাপ জবাব, না আসলে কি হবে? ফারাজের সোজাসাপটা উত্তর, এই মুহূর্তে যা করিনি তো হবে। তিতলি ঢোক গিলল। ফারাজ কপাল কুঁচকে রেখে স্রেফ বলল, তখন তোমার আব্বু যাওয়ার কথা বলায় আমি তো অনুমতি দিয়েছিলাম, যাওনি কেন? তিতলি ভাবনায় পড়ল এবারের মতো। সে তো ভালুকের জন্য যায়নি, তার আশেপাশে থাকতে ইচ্ছে করে, একটুও দূরে যেতে নয়। লোকটা কি সেটা বোঝে না? আসলে তাকে বোঝে না। থাক, যেহেতু বোঝে না তাই সেও বুঝতে দিবে না। তেড়া কণ্ঠে নাক ফুলিয়ে জবাব দিল, অয়ন ভাইয়ার জন্য যায়নি। ফারাজের মেজাজ খারাপ হলো এমন উত্তরে। চিবুক শক্ত হলো তখনই, চাপার আগে যেন ঘি পড়ল। বেয়াদব বউকে এখন দুইটা কড়া কথা শোনাতে মন চাইছে। এমনি এমনি তো আর কথা শোনায় না। শক্ত মুখবয়বে চিবিয়ে চিবিয়ে বলল, রাগাচ্ছ কেন আমায়? তিতলি এবারও তেড়া উত্তর দিল, আপনি বলছেন যায়নি কেন, তাই উত্তর দিছি। ফারাজ এবার পূর্বে কোনো উত্তর বা অনুমতি ছাড়াই তিতলির নরম কবজি শক্ত করে বন্দি করলো নিজের খসখসে হাতের মুঠোয়। রূঢ় মানব কপট রাগ দেখিয়ে বলল, তুমি আসলে ভালো কথা পাওয়ার যোগ্যই নয়। এক্ষুনি আমার সামনে থেকে যাও, নয়তো। তিতলি কেড়ে নিল সেটুকু কথা, নয়তো? নয়তো কি করবেন আমায়? এক অজানা কারণে যুবকের মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য বউর কত বড় স্পর্ধা! তার সামনে দাঁড়িয়ে পরপুরুষের নাম মুখে নিয়ে আবার মুখে মুখে তর্ক করে। দাঁতে দাঁত চাপল নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। হিসিয়ে বলল, কি করব সেটা রাত হলেই বুঝাবো। এখন ছেড়ে দিয়েছি বলে ভেবো না বেঁচে গেছো। বলে যুবক তিতলির হাতটা ছাড়লো না, যেন ছুড়ল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আকাশছম রাগ নিয়ে তখনই রুম থেকে বের হয়ে গেল। তিতলি হতবম্বের ন্যায় ফারাজে যাওয়ার দেখল। রেগে গেল নাকি? রেগে যাক, তাকে বোঝে না যেহেতু রেগে যাওয়াই ভালো। তারও ভালো লাগছে না রাগিয়ে দিতে পেরে। আজকে রবিবার, এর ভেতরে কেটে গেছে আরও 10টা দিন। ফারাজ তিতলিকে পড়া নিয়ে এক বিন্দুও ছাড় দেয় না। 2 দিন আগে থেকে রাতে সময় নিয়ে পড়াশোনা শুরু করেছে। কিছু না পারলেই ধমক, সাথে খোঁটা লাগানো তো আছেই। আবার বুঝিয়ে দেয়, শাসন করে। দুষ্টু মিষ্টি খুনসুটি। রাগে অনুরাগে অভিমানে তাদের সুন্দর বিবাহিত জীবন চলছে শ্রাবণধারার মতো। বৌভাতের পর সবাই চলে গেলেও ফারাজের খালা নাজমা বেগম মেয়েকে নিয়ে এখনও রয়ে গেছেন। সাথে নানা হুঁশিয়ার সাহেব আর নানি সকিনা খাতুন তো আছেনই। সকাল 10টা, তিতলির রুমে বসে আছে। ফারাজ কলেজে গেছে, কিন্তু তিতলি যায়নি। আজকে বিকালে বাবার বাড়ি যাবে, কিন্তু ফারাজ যেতে দিচ্ছে না। এ নিয়ে বসে বসে দুঃখ করছে সে। কয়দিন বাবা মাকে দেখে না। তুষার এর ভিতরে 3 দিন এসে দেখে গেছে বোনকে। তাও তিতলির মা বাবা দাদুকে দেখার জন্য মনটা ছটফট করছে। তখনই ফোন বেজে উঠল। নিধি কল করেছে। তিতলি ফোন রিসিভ করলো। হ্যালো নিধি, কেমন আছিস বেবি? তোকে খুব মিস করি রে। কলেজে আসবি কখন? তিতলি, ভালো নাই।
ভাল্লুক আমাকে কোথাও যেতে দেয় না। নিধি, আহারে কেন? আমার বেষ্টুটা মন খারাপ বুঝি? তিতলি মন খারাপের ভান ধরে বলল, রে, বসে পেঁয়াজ কেটে রান্না করি। দুঃখে কান্না আসে না। আমি আব্বুর কাছে যেতে চাই, এটা ওই ভাল্লুক বুঝে না। আমিও বুঝবো না তাকে। নিধি, আচ্ছা বাদ দে, হানিমুনের কি খবর? বিয়ের আগে তো হানিমুন হানিমুন বলে মাথা খেয়ে ফেলতি। তিতলি, আমার আবার হানিমুন? হানিমুন আমার কপালে নেই রে। আমার কপালে শুধু পড়ালেখা। নিধি, তো পড়বি, এটা তো আরও ভালো। টাকা ছাড়া বিনা বেতনে প্রাইভেট পড়িস। তিতলি, আচ্ছা রাগ, একটু কান্না করি। নিধি, বাড়িতে আসলে আমাকে বলিস, দেখতে আসবো তোকে। তিতলি, আচ্ছা জানো। বলে তিতলি ফোনটা কেটে দিল। তিতলি নাছিমা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। রুমে মন টিকছে না। ফারিন বেগম কিচেনে। ফারাজের খালা নাছিমা বেগম এদিক ওদিক তাকিয়ে বললেন, ফারাজ তো তোমাকে ভালোবাসে না, ও তোমাকে কয়দিন পর ডিভোর্স দিয়ে দিবে। তিতলি পাশ ফিরে হিংস্র চোখে তাকালো। এই মহিলা খুব খারাপ, তাকে শুধু কুবুদ্ধি দেয়। তিতলি বিশ্বাস করে না, তার ফারাজ শুধু তার, সে ডিভোর্স দিতে দিবে না, মেরে ফেলবে একদম। নতুন বউ হওয়ায় কিছু বলতেও পারছে না, কারণ তার দাদু বলেছে শ্বশুরবাড়ির কেউ কিছু বললে চুপচাপ শুনতে। কিন্তু সে এবার চুপ থাকবে না, কেঁদে দিবে এমন ভাব নিয়ে জবাব দিল, উনি আমাকে ভালোবাসেন। বলে সেখান থেকে উঠে রুমের দিকে দৌড় দিল। আজকে রবিবার, তুষার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ঝিলিকের ভার্সিটির সামনে। অফিস পেলে মেয়েটাকে এক নজর দেখার জন্য চলে এসেছে। তিতলির বৌভাতের পর থেকে আর দেখা হয়নি। তুষার একবার নিজ হাতের ঘড়ির দিকে তাকালো। 1টা বাজে ঘড়িতে। মনে হয় বৃষ্টি আসবে। আকাশে গর্জন দিয়ে বুঝাচ্ছে বৃষ্টি আসার পূর্বাভাস। এর মধ্যে ভার্সিটির ছুটি হলো। শত শত ছেলেমেয়েরা বেরিয়ে আসছে ভেতর থেকে। তুষারের চোখ শুধু চেনা মুখ খুঁজে বেড়াচ্ছে। প্রায় সবাই চলে যেতেই সহসা চোখ পড়ল কয়েকটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতে বের হয়ে আসছে ঝিলিক। পরনে সাদা ইউনিফর্ম, মাথায় হিজাব নেই। তুষারের রাগ হলো। ছোট ছোট চোখ দিয়ে তাকিয়ে মেয়েটার পথযাত্রা দেখল। ঝিলিক বান্ধবীর সাথে কথা বলার সময় আচমকা চোখ পড়ল তুষারের উপর। মেয়েটা চোখ নামিয়ে নিল। বকবক করা মুখটা বন্ধ হয়ে গেল। পাশ থেকে ওর বান্ধবী শিয়া বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? তারপর কি হলো বল। কিছু না, বলে ঝিলিক শুকনো অধৈর্যগল ভিজিয়ে তাকাতে চাইল তুষারের দিকে। সেদিনের পর থেকে মেয়েটার লজ্জায় রাতের ঘুম হারাম। আগে তো এমন অনুভূতি হতো না। তুষার ভাইকে দেখলে এগিয়ে সালাম দিত। এখন এক অদ্ভুত জড়তা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। পাশে সিয়াকে বলল, তুই চলে যা এখন, আমি অটো নিয়ে চলে যাব। সিয়া বুঝলো ঘটনাটা, তাই মুচকি হেসে চলে গেল। ঝিলিক ছিয়াকে এটা বললেও নিজেই তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু তুষার ডাকলো, বান্ধবীকে চলে যেতে বলে এখন আমাকে না দেখার ভান করছো? ঝিলিক জিভ কাটলো। পাশ ফিরে এখন দেখছে এমন ভাব নিয়ে বলল, তুষার ভাই, আপনি এখানে? আমি এখানে। ঝিলিক লজ্জায় কোনো কথা খুঁজে পেল না। চুপচাপ সামনের দিকে হাঁটা ধরল। বুকের ভেতরটা কেমন দ্রিম দ্রিম আওয়াজে কাঁপিয়ে তুলছে। অদ্ভুত এক অনুভূতি। এই অনুভূতি নামও অজানা। শুধু তুষার ভাইয়ের সামনে এলেই শুরু হয়। মনে হয় যেন আশেপাশে সব মানুষজন চলে আসবে সে আওয়াজে। তার উপর ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে ধরণী জোরে। আর বেশিক্ষণ থাকলে নিশ্চিত ভিজে যাবে, তখন মায়ের বকা খেতে হবে। ঝিলিক যখন এসব চিন্তায় বিভোর, ঠিক তখনই ভেসে এলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, তো ঝিলিক, আমি বুঝি আপনার চলে যাওয়ার দেখার জন্যই এখানে দাঁড়িয়ে আছি? ঝিলিকের ত্রস্ত পাজোড়া থেমে যায় মুহূর্তেই। বেশি দূর যেতে পারেনি, সবে দুপা সামনে এগিয়েছে। থেমে না গেলেই যেন নয়। লোকটার কণ্ঠস্বর এত মারাত্মক শোনায় যে ঝিলিকের বুক কাঁপে। নিজের অজান্তেই হাঁটা থামিয়ে দেয়। তুষার বাইক স্টার্ট দিয়ে খুব ধীর গতিতে মেয়েটার পেছন পেছন এসে পাশে থামালো। পাশে ফিরে তাকালো, মেয়েটার মুখ চোকাচুকি। ঝিলিক চোখ নামিয়ে নিল। আগে তো তুষার ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলতে এমন লাগতো না, এখন কেন এমন হয়? হাঁসফাঁস করে বলল, কেন কেন দাঁড়িয়ে আছেন আপনি? তুষারের সোজা সাপটা উত্তর এলো, অবশ্যই আপনাকে দেখতে। ঝিলিকের বুকের ভিতরে ঢুকে গেল অমন লোভনীয় কথা। এমন কথা কখনো শুনেছে সে? মনে করতে পারছে না ঠিক। ঝিলিকের ভাবনার মাঝেই তুষার স্রেফ বলল,
বৃষ্টি আসবে মনে হয়, আপনি আমার পেছনে বসবেন? ঝিলিক যেন আশা করেনি এমন কথা, অবিশ্বাস নিয়ে ঠিক ততটাই দ্রুত জবাব দিল, না না না, আমি অটো নিয়ে চলে যাব। তুষার ঝিলিকের দিকে বেশিক্ষণ চেয়ে চোখ ছোট করে তাকিয়ে থেকে শাসনের সুরে বলল, হিজাব কই আপনার? ঝিলিক সহসা জিভ কাটল। লোকটা এত কিছু খুঁজছে কেন? তার তার দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই। সে চোখে চোখ মেলাতে না পেরে বলল, আসলে কোনো আসল নকল মানব না। কাল থেকে হিজাব ছাড়া ভার্সিটিতে আসবেন না। আচ্ছা, বাইকে উঠে বসুন এখন আপনি, কোনো অটো পাবেন না। ঝিলিক বাইকে চড়তে খুব ভয় পায়। এই বাইকে চড়েই তার বাবার মৃত্যু হয়েছে। বাইক দেখলেই বাবার রক্তাক্ত দেহ চোখের সামনে ভেসে ওঠে। কি ভয়ঙ্কর ছিল! 4 বছর হয়ে গেলেও ঝিলিক আজও বাবার চেহারা ভুলতে পারে না। চোখ নামিয়ে বলল, আমার বাইকে চড়তে খুব ভয় করে। আমি থাকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঝিলিক, আপনি উঠুন। বৃষ্টি আসলে তখন কিন্তু ভিজবেন, জ্বর আসবে কিন্তু। ঝিলিক ভাবনায় পড়ে গেল। তুষার ভাইয়ের তাকে নিয়ে এত চিন্তা, তার জ্বর আসা নিয়ে ভাবছে কেন? কতদিন জ্বর নিয়ে কাটিয়েছি, এখন কি বাইকে উঠবে? না উঠলে যদি উনি রাগ করেন? ঝিলিক চুপচাপ তুষারের পেছনে উঠে মাঝে ব্যাগ রেখে বসল। তুষারের গম্ভীর মুখে হাসি ফুটল কেন জানি, তৃপ্তির হাসি। মিররে একবার মেয়েটার ভয়ার্ত মুখের পানে চেয়ে বলল, ধরে বসুন, না হলে কিন্তু পড়ে যাবেন। ঝিলিক লজ্জায় মরে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষ মানুষের পাশাপাশি বসেছে। অদ্ভুত শিহরণ কাজ করছে সমস্ত দেহে। কাপা গলায় বলল, ধরে বসেছি তো। কই ধরে বসেছেন? আমি বাইক স্টার্ট দিলে পড়ে গেলে তখন কি হবে? বলে তুষার আর এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। সাথে সাথেই ভয়ে রীতিমতো ঝিলিকের গা কাটা দিয়ে আসে। সব ভুলে আচমকা সামনের যুবকের শক্ত পিঠ খামচে ধরল, তারপর বলিষ্ঠ কাঁধ। দূরত্ব কমলো আগের তুলনায়। তুষার মিররে সব দেখল, কিন্তু কিছু বলল না। শান্তি। খুব ধীর গতিতে বাইক নিয়ে গন্তব্য পৌঁছালো। প্রতিমধ্যেই ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টিতে না ভেজার জন্যই বাইকে করে এসেও ভিজতে হলো তাদের। ঘড়ির কাঁটায় বিকেল 4টা। তিতলি শাশুড়ি আম্মু রুমে শাড়ি পরেছে, বাবার বাড়ি যাবে। ফারাজকে কালকে বলেছে হ্যাঁ বা না কিছুই বলেনি, কিন্তু যেদি তিতলি যাবেই যাবে। তার আব্বু আম্মুকে না দেখলে বোধহয় মরেই যাবে। সেদিন আব্বু আম্মুকে দেখে ফারাজের লোভে যেতে মন চায়নি, কিন্তু এখন তো দেখে না, ভিডিও কলে দেখলেও মন মানে না। ফারিন বেগম পুত্রবধূকে শাড়ি পরিয়ে গলায় হাতে কানে স্বর্ণের গয়না পরিয়ে দিয়েছেন। চোখ জুড়িয়ে বললেন, মাশা আল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে মা। আমার ছেলে দেখলে চোখ ফিরাতে পারবে না। অন্য সময় হলে তিতলি ঠোঁট প্রসারিত করে হাসতো, কিন্তু এখন আর হাসতে ইচ্ছে করে না। ভাল্লুকের উপর রেগে আছে। আজ আসলে একদম কথা বলবে না। 4টা বেজে গেছে, এখনও আসেনি। ফারিন বেগম আবার বললেন, ফারাজ যদি তোমাকে কখনো ধমক দেয় সোজা আমার কাছে এসে বলবে ছেলেটা একদম দাদার মতো হয়েছে। তোমার দাদা শ্বশুরও এমন ছিল। তিতলি এবার একটু হাসলো, বলল, আচ্ছা আম্মু। ফারিন বেগম পুত্রবধূকে একটানা হাসি মুখেও বললেন, তুমি আসার পর থেকে খানবাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আগে একা একা মনে হতো, সকাল কাটছে না, সকাল কাটলে দুপুর কাটছে না। আমি জানি তোমার মা বাবার জন্য কাঁদছো, মন খারাপ করো না। দেখবে ফারাজ ঠিক তোমাকে নিয়ে যাবে, প্রথমে রাগ দেখাবে, কিন্তু তোমার জেদের কাছে আমার ছেলে হার মানবে। বলে ফারিন বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। নাছিমা বেগম সেখানেই দাঁড়িয়েছিলেন। কয়দিনে যা বুঝলেন, মেয়েটা বোকাশোকা, যা বলে বিশ্বাস করে নাই। বোনকে চলে যেতে দেখে মুখ বেগিয়ে আস্তে করে বললেন, ফারাজকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও। ফারাজ আমাকে নিজ মুখে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ে নীলাকে বিয়ে করবে। এবার বাবার বাড়ি গিয়ে আর না আসলে তোমারই মঙ্গল। সাবধান থাকো। তিতলি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তে আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধুক করে উঠেছে ক্ষণে ক্ষণে। চোখ দুটো পানিতে ভিজে উঠেছে। গলা ধরে এলো, মিথ্যা মিথ্যা বলছি না। আর ফারাজ তো তোমাকে দেখতে পারে না, এটা তো তুমিও জানো। মিথ্যা বলার কি আছে? তিতলি আর দাঁড়াতে পারল না। কাঁদতে কাঁদতে রুমের দিকে দৌড় দিল। ফারাজ খান কলেজ থেকে এসেছেন। কলেজে আজকে একটু বেশি কাজ ছিল, অনেক টায়ার্ড ফিল করছেন। এই মুহূর্তে গোসল করা চেয়ে উপরে কিছু নেই।
রুমে ঢুকে সর্বপ্রথম তার বেয়াদব বউটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো। তীক্ষ্ণ হলো যুবকের চোখের চাহনি। দরজার ছিটকিনি লাগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? তিতলি কোনো উত্তর করল না। ফারাজের দিকে ঘুরে তাকালো না পর্যন্ত। ভাবখানা এমন সে ফারাজের কথা শোনেনি। কিছুক্ষণ পরপর বুক কাঁপিয়ে নাক টানছে। সপ্তদশীর পেল্লই মুখখানা এমন যেন ছুঁয়ে দিলেই কেঁদে দিবে। খালা শাশুড়ির কথাগুলো শোনার পর থেকে কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। ফারাজের কথার উত্তর না দিয়ে শাশুড়ির পরিয়ে দেওয়া স্বর্ণগুলো খুলে ড্রেসিং টেবিলে খুলে রেখে দিচ্ছে। ফারাজ স্থির দৃষ্টিতে বেয়াদব বউয়ের পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ লাল হয়ে গিয়েছে, চোখ ফুলে উঠেছে। ফারাজের রাগী চেহারা পরিবর্তন হলো মুহূর্তেই। গলায় ধমক আটকে রেখে বলল, কাঁদছো কেন? তিতলি এবারও কিছু বলল না। ফারাজ রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস নিল। বেয়াদব বউ তার রাগ বাড়িয়ে দিচ্ছে। তবে এবার সে পূর্বে কিছু জিজ্ঞেস করা ছাড়াই তিতলির সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে বেয়াদব বউকে নিজের সামনে দাঁড় করালো। বাঁ হাতে তিতলির কোমর টেনে নিজের সাথে চেপে ধরল পুরোপুরি। ডান হাতে থুতনি উঁচু করে প্রশ্ন করে, কথা বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। তিতলি কেঁপে উঠল। পিটপিট করছে আঁখি দুটি। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। তাও ফারাজের দিকে তাকালো না, চোখ বন্ধ করে রাখলো। অভিমানে তার কণ্ঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আমি কথা বলবো না, রাগিও না আমায়। যখন যেটা প্রশ্ন করব সাথে সাথে আনসার চাই। আমি কে আপনাকে রাগানোর? থাপ্পড় খেতে ইচ্ছে করছে? মারেন, আমি কিছু বলবো না। ফারাজ নিজের রাগ কমানোর জন্য দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আনমনে। যতটা পারল ঠিক ততটাই শান্ত হয়ে বলল, কি হয়েছে? তিতলি ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। আপনি আমাকে আমি তোমাকে। তিতলি এত বলার চেষ্টা করে বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল, পারছে না। ফারাজকে খুব ধৈর্যবান দেখালো। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। তিতলি অস্পষ্ট স্বরে শুধালো, ডিভো সম্পূর্ণ কথা শুনতে চায় একসাথে। তিতলি চুপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে আগের কথাটা অর্ধেক রেখেই বলল, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? ফারাজের মুখের ভাব বদলে গেল মুহূর্তেই। বিদিষ্ট চাউনি গভীরতা পেল। গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতপর হেসে হেসে আড়ালো, আমার থেকে তোমার কোনো মুক্তি নেই। গোটা এক জনম আমার সাথে তোমাকে কাটাইতে হবে। পরপারে ফের দেখা না হওয়া অবধি আমার কাছ থেকে তোমার কোনো মুক্তি নেই বউ। ছাড়াছাড়ি নট অ্যালাউ। ফারাজ খানের যেহেতু হয়ে গেছে, তার থেকে ছাড়া পাওয়ার দ্বিতীয় কোনো অপশন নেই তোমার। নত করে রাখা মুখখানা তুলে তড়াক চোখে তাকায় তিতলি। মুহূর্তে চোখ নামিয়ে নিল। এই ধারালো নেত্রদয় অবধি পৌঁছাতে তার দৃষ্টিযুগল বিফল হলো না। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে বসে, আমি ছাড়বো না আপনাকে। আপনি ছেড়ে দিলেও আপনার কাছেই থেকে যাব একদম। তিতলির কথা শুনে নাট ঠোঁট কামড়ে ধরল রূঢ় মানব। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ বেয়াদব বউকে নিজের কাছে সাথে পুরোপুরি মিশিয়ে নিল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার মুখখানার পানে। অতপর বাঁকা কণ্ঠে শুধালো, তো ছাড়তে কে বলেছে তোমায়? তোমার সামনেই তো আছি, ধরে রাখো। সাথে আমিও যা করার গোসল করার আগেই করে নিই। ফারাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি যেন প্রজাপতির ন্যায় খেলা করছে। এক হাতে শার্টের বোতামে হাত দিয়ে মুখ এগিয়ে আনলো কাছাকাছি। তিতলি মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করলো। দুহাতে ফারাজের বুক ঠেলে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। কোমরের দুপাশে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল। গলায় দাড়ির খোঁচা দিল। তিতলি নড়ে চড়ে উঠল। এমন স্পর্শে তার বুকের উঠানামার গতি নিয়ন্ত্রণের বাইরে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে, চোখ দুটো খিচে রেখেছে। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র হলো। সত্যি মরে যাচ্ছে না তো? আচমকা ফারাজ ছেড়ে দিল। মুখখানা কেমন বদলে গেল মুহূর্তেই। পরনের শার্ট সোফায় ছুঁড়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে গেল, পরের বার নিচ থেকে হুটহাট আপনাকে ছাড়বো না কথাটা বলে কাছে আসতে চাইলে এখনকার ধরাটা আরও নির্মমভাবে ধরব। মাইন্ড ইট। বোকার ন্যায় হতবিহ্বল ভাব ধরল তিতলি। নেত্রপল্লব কয়েকবার জাপটে তাকালো। সে কি বুঝালো আর ভাল্লুক কি বুঝে নিচ্ছে? তার কথা তাকেই ফিরিয়ে দিল। তিতলি না ভেবে ছোপায় পড়ে থাকা ফারাজের শার্টটা হাতে নিয়ে নাকের কাছে এনে লম্বা এক নিঃশ্বাস নিল।
চেনা জানা কড়া পারফিউম সহ পুরুষালী শরীরের সুবাস নিমিষেই অবশ করে দিল তার চারপাশ। বিড়বিড় করে আওড়ালো, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, খারাপ লোক, আমাকে একটু বোঝেনও না। এর ভেতরে আরও 3 দিন পেরিয়ে গেছে। কলেজে ফারাজের অত্যন্ত বিনয়ী কাজ থাকায় তিতলিকে বাবার বাড়ি যেতে দেয়নি। সাথে করেই কলেজে নিয়ে গেছে 2 দিন। তার এত কাজ ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে আর বেয়াদব বউ বাপের বাড়ি গিয়ে পায়ের উপর পা তুলে ঘুমাবে, এটা সে মানতে পারবে না। তবে আজ শ্বশুরের সাথে কথা বলে জানিয়েছে কালকে বিকালে নিয়ে আসবে। শ্বশুর অনেক জোর করেছে সাথে যেন সেও আসে। ফারাজ ভদ্রতায় ঠিক আছে, যাব বলেছে। তবে সে যাবে নাকি যাবে না এটা সোজা তার মনের উপর ডিপেন্ড করে। সন্ধ্যা 7টা। শেখ বাড়িতে একটা ছোটোখাটো ঝামেলা বেঁধেছে। তৌসিফ শেখ তুষারকে একটা মেয়ের সাথে দেখেছেন। আলিয়া শেখ সহ ফরিদা বানু সবার কানে চলে গেছে। তুষার বাবার পাশে বসে আছে। সামনে 200 পায়ে আলিয়া শেখ ও ফরিদা বানু। তুষার অনেক ভেবেচিন্তে কোনোরূপ ভনিতা ছাড়াই বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমাকে যার সাথে দেখেছো ও ঝিলিক আব্বু, অয়নের ফুপাতো বোন। তৌসিফ শেখ রেগে আছেন নাকি গম্ভীর আছেন তা এই মুহূর্তে বুঝা দেয়। গম্ভীর কণ্ঠে বলল, তো এখন কি করতে বলছিস? তুষার বাবার গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতপর সোজা বলল, আমি ওকে। ফরিদা বানু নাতির মুখের দিকে চেয়ে বললেন, কি নাতি, হেমে হাবুডুবু খাচ্ছিস? 3 দিন ধরে দেখতাছি তুই ফোন নিয়া কার সাথে কথা কইয়া মনে মনে হাসোস। মাইয়াটার নাম পিলিক নাকি ঝিলিক কইলি? তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা যা বলার আমরা বাপ ছেলে বলতেছি, তারপর তোমাদের মতামত দিও। আলিয়া শেখ বললেন, আমি বরং উঠে চলে যাই, আপনারা বাপ ছেলে কথা বলেন। তৌসিফ শেখ স্ত্রীকে বললেন, এটা আমার তোমার সবার জানা উচিত। তোমার ছেলে পাড়া পাড়া বাইকে করে যে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা হয়ে এটা তোমার জানার প্রয়োজন আছে। তুষারের বাবার সাথে প্রায় বন্ধুসুলভ সম্পর্ক। তার কোনো ইচ্ছেতে চাওয়াতে না বলেনি কখনো। সে যেটাই এটা ঠিক বলেছে তার বাবাও মত দিয়েছে। কিন্তু এ বিষয়ে তার বাবা রাগ দেখাবে, রাজি হবে না সেটা সে খুব ভালো করেই জানে। তাও 2 হাতে আঙুল পেঁচিয়ে সামনের দিকে ঝুঁকে বলল, আব্বু আম্মু, আমি ঝিলিকে বিয়ে করতে চাই। এ নিয়ে তোমাদের সকলের মতামত চাই। তোমরা শুধু হ্যাঁ বলে দাও, বাকিটা আমি সামলে নিব। আলিয়া শেখ চেঁচিয়ে বললেন, বিয়ে করবি মানে? তৌসিফ শেখ এমন কথায় আন্দাজ করছিলেন, তাই চুপচাপ বসে আছেন। হাতের চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, পরিচয় কি, বাপের নাম কি, মায়ের নাম কি, ভাই বোন কয়জন, সব ঠিকানা দে, তারপর ভেবে দেখব। বিয়ে শুধু বললেই হয়ে যায় না। ফরিদা বানু ছেলেকে বললেন, নাতি বিয়া করতে চাইতাছে, দিয়া দাও বাপ। তিতলির লাহন দেখা অজ্ঞা মাইয়া লই আয়। মাইয়া তো বিয়া দিয়া দিছস, এবার নাতিডারে বিয়া করাই দাদা। নানা হইয়া যা, তোদের সকাল বিয়া করাইছি বইল্লা, এখন নাতির গো বিয়া দেখতাছি। তুষার খুক খুক করে কেসে উঠল। ফরিদা বানু আবার দুঃখ করে বললেন, নাতিনটারে কয়দিন দেখি না, নাত জামাইকে খালি সামনে দেহি সোজা কইয়া দিমু। নাতিনরে আর পাইবা না, এখন থেকে আমাগো বাড়িতেও থাকব। তুমি ভাগ্য যাও, মাস্টারি করো, চেয়ারে বই বই। তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা তিতলি কালকে আসবে, তখন যা ইচ্ছে বলিও। আর নাত জামাই আইবনি, নো আইলে রশিদি বাইন্দা নিয়ে আয়। এর মাঝে তৌসিফ শেখের ফোন বেজে উঠায়। তিনি পকেট থেকে ফোন বের করে দেখেন তিতলি ভিডিও কল দিয়েছে। তিনি সব ভুলে গিয়ে হাসি মুখে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে তিতলি বাবাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আব্বু। তৌসিফ শেখ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মু? তিতলি, ভালো আব্বু, তুমি ভালো আছো তো? তৌসিফ শেখ, আলহামদুলিল্লাহ। জামাইকে কোথায় আম্মু? তিতলি, জানি না। ফোনের সাউন্ড স্পিকার বাড়ানো থাকায় ফরিদা বানু সহ সবাই শুনল। ফরিদা বানু বললেন, দেহি আমারে দে। তৌসিফ শেখ মাকে ফোন দিলেন। আলিয়া শেখের সাথে বিকালেও কথা হয়েছে। তুষারও দুপুরে বোনের সাথে কলেজে দেখা করে এসেছে। ফরিদা বানু নাতিনকে বললেন, জানোস না মানে কি, নাত জামাই কই যায়, কি করে, সব খবরাখবর লইয়া রাখবি। রাইতের বেলা বেশিক্ষণ বাইরে থাকতে দিস না। এভাবে সবার সাথে আরও কথা হলো। ঘড়ির কাঁটা 12টায়। দীর্ঘ 30 মিনিট ধরে বই খাতা নিয়ে বসে আছে তিতলি। সামনে ফারাজ তিতলিকে নিজের মতোই এটা সেটা বুঝাচ্ছে, একদম মনোযোগ দিয়ে। কিন্তু তিতলির মন সেদিকে নেই। এই মুহূর্তে সে ভাল্লুকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। কি গম্ভীর মুখে তাকে পড়াচ্ছে, এই গম্ভীর মুখ দেখেই তার প্রেম পায়। ইচ্ছে করা মুখে কয়টা চুমু বসিয়ে দৌড় দিতে।
ছান্ড গেঞ্জি পরে তার সামনে বসে আছে সুঠাম দেহের লোমশ বুকের অধিকারী। বুকের উপরের অংশ আরও কত কি, এসব অংশ দেখে নিজে নিজে লজ্জা পাচ্ছে সে। চুমো দিবে ভেবেছে, তার মাঝেই ফারাজ তিতলিকে বলল, চোখ বইয়ের দিকে চাই, আমার দিকে নয়। তিতলি মুখ ভেঙচি কেটে বইয়ের দিকে নজর দিল। খারাপ লোক, একটু তো দেখেছে। কেমন ধমক দিল, মুখ নাক ফুলিয়ে বলল, তাকাচ্ছি না আপনার দিকে। বই আমার স্বামী? ফারাজের ভ্রুজোড়া কুঁচকে যায় কৌতুকে। ইচকেল হাতে নিল তৎক্ষণাৎ। কপট রাগ দেখিয়ে হিসিয়ে শুধালো, মায়ের খেতে ইচ্ছে করে? না, আপনাকে চুমু। অর্ধেক বলে থামল সপ্তদোষী। ফের বলল, এই না না পড়ছি, মারবেন না বলছি। এটা দিয়ে মারলে খুব ব্যথা পাবো। ফারাজ তিতলির দিকে ফিরল আচমকা। ভ্রু নাচিয়ে শুধালো, কি যেন বলে যাচ্ছিলে? আমাকে চুমু স্পর্শ কথাটা, সম্পূর্ণ কথাটা শুনতে চাই। তিতলি কেঁপে উঠে বলল, কিছু না, বইকে চুমু। আপনাকে না। ফারাজ খান এখন পড়ানোর মুডে আছে, তাই বিয়াদব বউকে পড়া জিজ্ঞেস করলো। নিউটনের প্রথম থেকে তৃতীয় সূত্র পর্যন্ত বলল। তিতলি কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টোনাটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন হয়েছে কি না।